রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। শ্রাবণের বিকেলে বারান্দায় আমি চা খাচ্ছিলাম, আর আমার ছেলে আমার কোলে মাথা রেখে বলল, মা, আমি তোমার স্বামী হতে চাই। শ্রাবণ মাসের এক বিকেল, আকাশে মেঘ করেছে। বারান্দায় বসে চা খাচ্ছিলাম। ছেলে এসে আমার পাশে বসল। বৃষ্টি হবে মনে হচ্ছে? আমি বললাম হ্যাঁ। সে আমার কোলে মাথা রাখল। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। ক্লান্ত লাগছে না মা? ও সে চোখ বন্ধ করল। আমি ভাবছিলাম। গো, কি ভাবছিলে? আমি ভাবছিলাম, আমি যদি তোমার স্বামী হতাম। আমার হাত থেমে গেল। কি? সে চোখ খুলে আমার দিকে তাকালো। আমি বলছি, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাই। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কি? প্রথম বৃষ্টির ফোঁটা আমার হাতে পড়ল। তুই কি বলছিস জানিস? জানি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে থাকব। তুমি আমার, আমি তোমার। গো, ঝড়ো হাওয়া চুলে এলোমেলো করে দিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয়, সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তনভি। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তনভি 11 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আমি যে গল্পটা আজ বলতে যাচ্ছি, সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এমন কিছু যা শুনলে আপনাদের গা শিহরিয়ে উঠবে আর মুখ দিয়ে পানি বের হয়ে যাবে। সেদিন বিকেলে রিয়ান আমার কাছে এসে বলেছিল, মা, আমি চাই আমরা একসাথে একটা গোপন অভিযানে যাই। কি? তার কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে আরও বলল, শুধু আমরা দুজন, বাবা আর তনভি জানবে না। আগে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ধরনের অভিযান? রিয়ান রহস্যময় হাসি দিয়ে বলল, মা, তুমি কি জানো আমাদের পুরানো বাড়িতে একটা গোপন কক্ষ আছে, যেখানে দাদুর লুকানো ধনভাণ্ডার আছে? কি? আমার চোখ বড় হয়ে গেল। কি বলছিস? কোন কক্ষ? হ্যাঁ মা, আমি কয়েক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি করছি। দাদুর পুরানো ডায়েরি পেয়েছি, সেখানে সব লেখা আছে গো। রিয়ান আমাকে একটা পুরানো চামড়ার ডায়েরি দেখালো। পাতাগুলো হলুদ হয়ে গেছে, তাতে আমার শ্বশুর মশাইজের হাতের লেখা। আমি পড়তে শুরু করলাম। আজ আমি আমার সমস্ত সোনা দানা আর মূল্যবান জিনিসপত্র একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছি। যদি কখনো পরিবারের কেউ অর্থকষ্টে পড়ে, তাহলে এই ধন তাদের কাজে আসবে। ডায়েরিতে আরও লেখা ছিল, গোপন কক্ষটি বাড়ির তলায়। প্রবেশপথ হল পুরানো রান্নাঘরের চুলার পেছনের দেয়াল। 3টি ইট একসাথে টিপলে দেয়াল সরে যাবে। গো, আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রিয়ান, এটা সত্যি হতে পারে। আমিও তাই ভাবছি মা, কিন্তু আমি একা যেতে ভয় পাচ্ছি। তুমি আমার সাথে গেলে সাহস পাবো গো। আমি রিয়ানের দিকে তাকিয়ে বললাম, কিন্তু তোর বাবাকে না বলে এমন কাজ করা ঠিক হবে? মা, আমরা প্রথমে দেখে আসি। যদি সত্যিই কিছু পাওয়া যায়, তাহলে বাবাকে বলবো। আর যদি কিছু না থাকে, তাহলে বাবাকে হতাশ করার দরকার নেই। রিয়ানের যুক্তি শুনে আমার মনে হলো ঠিকই বলেছে। আমি রাজি হয়ে গেলাম। পরদিন বিকেলে দেবব্রত অফিসে, তনভি স্কুলে। আমি আর রিয়ান গোপনে পুরানো বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় 15 বছর ধরে পরিত্যক্ত।
দেয়ালে শ্যাওলা ধরেছে, জানালার কাঁচ ভেঙে গেছে। আমরা রান্নাঘরে ঢুকলাম। পুরানো মাটির চুলাটা এখনো আছে। রিয়ান ডায়েরি দেখে দেখে চুলার পেছনের দেয়ালে হাত দিল মা। এই 3টে ইট দেখো, একটু অন্যরকম লাগছে। গিয়ে আমি ভালো করে দেখলাম, সত্যিই 3টে ইট অন্যগুলোর চেয়ে একটু আলাদা। রিয়া সেই 3টে ইটে একসাথে চাপ দিল। হঠাৎ একটা কর্কশ শব্দ হল। দেয়ালের একটা অংশ আস্তে আস্তে সরে গেল। আমাদের সামনে একটা অন্ধকার সুড়ঙ্গ। ও মাই, সত্যিই আছে! রিয়ান চিৎকার করে উঠল। আমার গলা শুকিয়ে গেল। রিয়ান, এটা কি? আমরা মোবাইলের টর্চ চালিয়ে ভেতরে উকি দিলাম। একটা সিঁড়ির নিচের দিকে নেমে গেছে। মা, চলো নিচে যাই। ও না রিয়ান, এটা বিপজ্জনক হতে পারে গো। প্লিজ মা, আমরা খুব সাবধানে যাব, শুধু দেখে আসো। রিয়ানের মুখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না। আমরা সাবধানে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। দেয়ালে বেশ কিছু তাক, আর সেই তাকগুলোতে সত্যিই কিছু জিনিস আছে। রিয়ান একটা পুরানো কাঠের বাক্স খুল, তার ভেতর থেকে সোনার গয়না, কয়েন আর কিছু মূল্যবান পাথর বের হলো। মা, আমরা সত্যিই ধনভাণ্ডার পেয়ে গেছি। আমি অবাক হয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজর পড়ল আরেকটা ডায়েরির উপর। সেটা তুলে নিয়ে পড়তে শুরু করলাম। এই ধনভাণ্ডার শুধু আমার পরিবারের জন্য নয়, এটা আমাদের গোত্রের একটা পবিত্র দায়িত্ব। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা এই ধন সংরক্ষণ করে এসেছেন, কিন্তু এর সাথে একটা অভিশাপও জড়িত। আমার হাত কাঁপতে শুরু করল। আমি পড়তে থাকলাম, যে কেউ এই ধন স্পর্শ করবে তাকে আমাদের পূর্বপুরুষদের একটি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে, নইলে পরিবারে মহা বিপদ নেমে আসবে। কি কি কাজ? আমি মনে মনে প্রশ্ন করলাম। ডায়েরিতে লেখা ছিল, আমাদের পূর্বপুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের আমলে একজন ব্রিটিশ অফিসারকে হত্যার অপরাধে অভিযুক্ত হয়েছিলেন, কিন্তু সেটা ছিল মিথ্যা অভিযোগ। প্রকৃত হত্যাকারী ছিল অন্য কেউ। আমাদের পূর্বপুরুষ নির্দোষ প্রমাণিত হওয়ার আগেই মারা যান। তার আত্মা শান্তি পায়নি। কি? আমি রিয়ানের দিকে তাকালাম। সে একটা সোনার চেন হাতে নিয়ে দেখছিল। রিয়ান, ওটা রেখে দে। কেন মা, কি হয়েছে? আমি ডায়েরি থেকে পড়ে শোনালাম। রিয়ান শুনে ভয় পেয়ে গেল। মানে, আমরা এগুলো ছুঁয়েছি, এখন আমাদের কি হবে? আমি আরও পড়তে থাকলাম। যারা এই ধন স্পর্শ করবে তাদের আমাদের পূর্বপুরুষের নির্দোষতা প্রমাণ করতে হবে। তার জন্য তাদের খুঁজে বের করতে হবে সেই সময়ের প্রকৃত ঘটনা। প্রমাণ পাওয়া যাবে কলকাতার জাতীয় আর্কাইভে। কিন্তু মা, সেটা তো 200 বছর আগের কথা, এখন কিভাবে প্রমাণ করব? ডায়েরিতে লেখা আছে, ওই আর্কাইভে একটা গোপন দলিল আছে, সেটা খুঁজে বের করতে হবে। আমরা দ্রুত সেই গোপন কক্ষ থেকে বের হয়ে এলাম, কিন্তু আমাদের মনে ভয় ঢুকে গেছে। বাড়ি ফিরে আমি দেবব্রতকে সব কিছু বললাম। প্রথমে সে বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন সেই ডায়েরি দেখল তখন সেও চিন্তিত হয়ে গেল। আচ্ছা, আমরা কলকাতা যাব, জাতীয় আর্কাইভে খোঁজাখুঁজি করব, দেখি কি পাওয়া যায়। পরের সপ্তাহে আমরা সবাই মিলে কলকাতা গেলাম। জাতীয় আর্কাইভে পৌঁছে আমরা কর্মকর্তাদের সাহায্য নিলাম। আমাদের পূর্বপুরুষের নাম, তারিখ আর ঘটনার বিবরণ দিলাম। 2 দিন খোঁজাখুঁজির পর আমরা একটা পুরানো ফাইল পেলাম। তাতে আমাদের পূর্বপুরুষের মামলার রেকর্ড ছিল। ফাইলটা খুলে দেখি, সত্যিই আমাদের পূর্বপুরুষ নির্দোষ ছিলেন। প্রকৃত হত্যাকারী ছিল সেই ব্রিটিশ অফিসারের নিজেরই একজন সহকারী, কিন্তু সেই সহকারী মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পূর্বপুরুষকে দোষী সাব্যস্ত করিয়েছিল। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, সেই গোপন দলিলে প্রকৃত হত্যাকারীর স্বীকারোক্তিও ছিল। সে মরার আগে লিখে গিয়েছিল যে সে কিভাবে আমাদের পূর্বপুরুষকে ফাঁসিয়েছিল। আমরা এটা কি করব? রিয়ান জিজ্ঞেস করল। দেবব্রত বলল, এই দলিল আমাদের পূর্বপুরুষের নির্দোষতা প্রমাণ করে। আমি মনে করি আমাদের উচিত এটা সরকারিভাবে প্রকাশ করা। ইতিহাস সংশোধন করার আগে আমরা সেই দলিলের টোপে নিয়ে সংবাদপত্রে যোগাযোগ করলাম। একটি ঐতিহাসিক গবেষণা পত্রিকাও আমাদের এই আবিষ্কার নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করল। কয়েক মাস পর আমরা আবার সেই গোপন কক্ষে গেলাম। অদ্ভুত ব্যাপার হলো, সেখানে আগের মতো কোনো ধনভাণ্ডার নেই, শুধু একটা চিঠি পড়ে আছে, আমাদের পূর্বপুরুষের হাতের লেখায়।
ধন্যবাদ, তোমরা আমার আত্মার শান্তি এনে দিয়েছ। এই ধনভাণ্ডার এখন তোমাদের প্রাপ্য, কিন্তু আমি চাই তোমরা এটা নিজেদের জন্য ব্যবহার না করে দরিদ্র মানুষদের সেবায় লাগাও। চিঠিতে আরও লেখা ছিল, ধনভাণ্ডার এখন তোমাদের পুরানো বাড়ির নিচে নয়, তোমাদের নতুন বাড়ির বাগানের বটাম গাছের নিচে পাবে। গো। আমরা বাড়ি ফিরে বাগানে গিয়ে দেখি আম গাছের নিচে সত্যিই মাটি একটু নরম। খুলে দেখি একটা বড় ধাতব বাক্স। বাক্সটা খুলে আমরা হতবাক। এত সোনাদানা আর মূল্যবান জিনিস যে গুনতেই পারছি না। দেবব্রত বলল, চলো এগুলো বিক্রি করে এলাকার গরিব ছেলে মেয়েদের স্কুল কলেজের খরচ দিই, একটা বৃত্তি ফান্ডও করতে পারি। আমরা সেই মতেই করলাম। পূর্বপুরুষের নামে একটি শিক্ষা ফান্ড গঠন করলাম। প্রতি বছর দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়। কিন্তু এই পুরো অভিজ্ঞতার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল, রিয়ান ওই ঘটনার পর থেকে একদম বদলে গেছে। সে এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, বলে পূর্বপুরুষদের মতো দেশ ও জনগণের সেবা করবে। তন্বীও এই গল্প শুনে খুব অনুপ্রাণিত হয়েছে। সে বলে বড় হয়ে সমাজসেবক হবে। আর আমি বুঝে গেছি যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। কখনো সেটা আমরা নিজেরাই বুঝতে পারি, কখনো পরিস্থিতি আমাদের সেই পথ দেখিয়ে দেয়। সেদিন রিয়ান আমার কাছে এসে বলেছিল গোপন অভিযানের কথা, কিন্তু আমি জানতাম না যে সেই অভিযান আমাদের জীবনকেই বদলে দেবে। এখন যখন শ্রাবণের বিকেলে বারান্দায় বসি, তখন মনে হয় আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ যেন আমাদের ওপর আছে। আমাদের পরিবারে শান্তি এসেছে, আর সবচেয়ে বড় কথা হলো আমরা বুঝেছি যে সত্যিকারের ধন কোনো সোনাদানা নয়। পরিবারের ভালোবাসা আর সমাজের কল্যাণে কাজ করার সুযোগটাই আসল ধন। রিয়ান এখন আর সেই ছোটবেলার মতো নয়। সে এখন একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করছে। আর আমি গর্বিত যে আমার ছেলে এমন একটা মহৎ পথ বেছে নিয়েছে। কখনো কখনো মনে হয় সেদিন রিয়ান যদি আমাকে না বলতো, যদি আমি সাহস না করে তার সাথে না যেতাম, তাহলে হয়তো আমাদের পূর্বপুরুষের আত্মা আজও অশান্ত থাকত, আর আমাদের এই সুখী জীবনও পেতাম না। জীবনে কত অদ্ভুত সব ঘটনা ঘটে। কখনো মনে হয় সব কিছুই যেন পূর্ব নির্ধারিত। রিয়ানের সেই ডায়েরি পাওয়া, আমাদের সাহস করে সেই গোপন কক্ষে যাওয়া, কলকাতায় প্রমাণ পাওয়া, সব কিছুই যেন একটা সুতোয় গাঁথা। এখন আমাদের বাড়িতে প্রতি বছর পূর্বপুরুষের স্মরণে একটা অনুষ্ঠান করি। এলাকার সব মানুষ আসে। আমরা বৃত্তিপ্রাপ্ত ছেলে মেয়েদের সংবর্ধনা দিই। সেই দিনগুলোতে মনে হয় আমাদের পূর্বপুরুষ যেন আমাদের আশীর্বাদ করছেন। রিয়ান এখন বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে পড়ছে। তার স্বপ্ন একদিন একজন বিখ্যাত ঐতিহাসিক হবে, আর তন্বী বলে এসে বড় হয়ে একটা এনজিও খুলবে। আমার মনে হয় আমাদের পরিবার সত্যিই ধন্য, কারণ আমরা শুধু টাকা পয়সার ধন পাইনি, পেয়েছি একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য। এই গল্প যখনই কারো কাছে বলি, তারা অবাক হয়ে যায়। কেউ কেউ বিশ্বাস করতে চায়, কিন্তু আমি জানি এটা সত্যি। আর যারা বিশ্বাস করে না, তাদের আমি বলি, জীবনে এমন অনেক রহস্য আছে যা আমাদের বুদ্ধি দিয়ে বোঝা যায় না, কিন্তু সেগুলো মেনে নিতে পারলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে। আজও যখন সেই আম গাছের নিচ দিয়ে হেঁটে যায়, তখন মনে হয় কোনো অদৃশ্য শক্তি যেন আমাদের রক্ষা করছে। আর রিয়ানকে দেখলে মনে হয় সে যেন তার পূর্বপুরুষের যোগ্য উত্তরাধিকারী। গত মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমার একটা স্বপ্ন দেখেছি। দাদু আমার স্বপ্নে এসে বলেছেন যে আমাদের পরিবারের আরও একটা গোপন দায়িত্ব আছে। আমি চমকে উঠলাম, কি দায়িত্ব? দাদু বলেছেন আমাদের এলাকার পুরানো মন্দিরটার নিচে একটা প্রাচীন পুঁথি আছে, সেটা রক্ষা করতে হবে, কারণ সেই পুঁথিতে আমাদের এলাকার 1000 বছরের ইতিহাস লেখা আছে। গিয়ে আমি দেবব্রতকে বিশ্বাসটা বললাম। সে প্রথমে সন্দেহ করল, কিন্তু আমাদের আগের অভিজ্ঞতার কথা মনে করে সে রাজি হল। আমরা মন্দিরের পুরোহিত মশাইকে বিশ্বাসটা জানালাম। তিনি বললেন, আসলে আমিও শুনেছি এমন কিছু একটা আছে, কিন্তু কোথায় আছে জানি না আগে। রিয়ান বলল, আমার স্বপ্নে দাদু বলেছেন মূল মন্দিরের পেছনে একটা ছোট্ট শিব মন্দির আছে, সেটার মেঝের নিচে। গো, আমরা খোঁজাখুঁজি করে সত্যি সেই ছোট্ট শিব মন্দিরটা পেলাম। এটা এত ছোট যে অনেকেই খেয়াল করে না। পুরোহিত মশাই আমাদের অনুমতি দিলেন মেঝে খুঁড়তে।
আমরা সাবধানে খুঁড়তে শুরু করলাম। প্রায় ৩ ফুট খোঁড়ার পর একটা পাথরের বাক্স পেলাম। সেটা খুলে দেখি ভেতরে একটা তালপাতার পুঁথি। পুঁথিটা এত পুরানো যে ছুলেই ভেঙে যাওয়ার উপক্রম। আমরা খুব সাবধানে সেটা তুলে নিলাম। পুরোহিত মশাই পুঁথিটা পড়ে দেখলেন। তিনি অবাক হয়ে বললেন, এটা তো আমাদের এলাকার ১০০০ বছরের পুরানো ইতিহাস। কোন রাজা কখন এসেছিলেন, কোন যুদ্ধ হয়েছিল, কোন মন্দির কখন তৈরি হয়েছিল, সব লেখা আছে গো। আমরা সিদ্ধান্ত নিলাম এই পুঁথিটা সংরক্ষণ করব, একটা জাদুঘরে দান করে দেব, যাতে সবাই দেখতে পারে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, পুঁথির শেষ পাতায় লেখা ছিল আমাদের পরিবারের নাম। লেখা ছিল যে আমাদের পূর্বপুরুষরা এই পুঁথির রক্ষক ছিলেন। মানে আমাদের পরিবার শুধু নিজেদের ইতিহাসই নয়, পুরো এলাকার ইতিহাসের রক্ষকও ছিল। তম্বি অবাক হয়ে জিজ্ঞেস করল। পুরোহিত মশাই বললেন, হ্যাঁ বেটি, তোমাদের পূর্বপুরুষরা ছিলেন বিদ্বান ও দেশপ্রেমিক। তারা শুধু নিজেদের পরিবার নয়, পুরো সমাজের কল্যাণের কথা ভাবতেন গো। এই ঘটনার পর আমাদের পরিবারে যেন আরও গর্বের একটা বোধ এসেছে। আমরা বুঝেছি আমাদের দায়িত্ব কতটা বড়। রিয়ান এখন সিদ্ধান্ত নিয়েছে সে শুধু ইতিহাসবিদ হবে না, একজন ইতিহাস সংরক্ষকও হবে। সে বলে, মা, আমি চাই আমাদের এলাকার সব পুরানো ইতিহাস খুঁজে বের করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তাদের শেখ কোথায় গো। তম্বি বলে, আমিও ইতিহাস নিয়ে পড়ব, দিদির সাথে মিলে আমাদের এলাকার ইতিহাস নিয়ে কাজ করব গো। দেবব্রত খুশি হয়ে বলল, তোমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই গর্ব করছেন গো। আমার মনে হয় আমাদের এই যাত্রা এখানে শেষ নয়। হয়তো আরও অনেক রহস্য আছে যা আমাদের জানতে হবে, আরও অনেক দায়িত্ব আছে যা আমাদের পালন করতে হবে। কিন্তু আমি আর ভয় পাই না। আমি জানি আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের সাথে আছে, আর আমাদের পরিবারের ভালোবাসা আর একটাই আমাদের সব বাধা পার করতে সাহায্য করবে। সেদিন বিকেলে যখন রিয়ান আমার কোলে মাথা রেখে বলেছিল স্বামী হওয়ার কথা, তখন আমি জানতাম না যে সেটা ছিল একটা প্রতীকী কথা। সে আসলে বলতে চেয়েছিল যে সে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে, আমাদের পরিবারের দায়িত্ব পালনে আমার সঙ্গী হবে। আজ যখন আমি এই গল্প বলছি, তখন মনে হচ্ছে যেন আমি একটা রূপকথার গল্প বলছি, কিন্তু এটা আমাদের সত্যিকারের জীবনের গল্প। জীবনটাই তো একটা রহস্য। আমরা জানি না কখন কি ঘটবে, কিন্তু যদি আমরা সৎ থাকি, পরিবারকে ভালোবাসি আর সমাজের কল্যাণের কথা ভাবি, তাহলে সব রহস্যের সমাধান আপনা আপনি হয়ে যায়। আমাদের এই গল্প শুনে অনেকেই বলে, তোমাদের কত ভাগ্য। কিন্তু আমি জানি এটা ভাগ্য নয়, এটা আমাদের পূর্বপুরুষদের পুণ্যের ফল আর আমাদের নিজেদের সৎকর্মের পুরস্কার। আমি আশা করি যারা এই গল্প শুনবে তারাও তাদের পরিবারের ইতিহাস জানার চেষ্টা করবে। হয়তো তাদের পরিবারেও এমন কোনো রহস্য আছে যা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। এবং সবশেষে আমি বলতে চাই, পরিবার হলো আমাদের শক্তির উৎস। যতই কঠিন পরিস্থিতি আসুক, পরিবারের ভালোবাসা আর একতা আমাদের সব বাধা পার করতে সাহায্য করে। রিয়া আর তন্ময় এখন আমাদের পরিবারের গর্ব। তারা তাদের পূর্বপুরুষদের মতোই দেশ ও সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে। আর আমি একজন গর্বিত মা, গর্বিত যে আমার সন্তানরা সৎ পথে চলার শিক্ষা পেয়েছে, গর্বিত যে আমাদের পরিবার এত বড় একটা ঐতিহ্যের বাহক। আজকের মতো এই গল্প এখানেই শেষ করছি, কিন্তু আমি জানি আমাদের জীবনে আরও অনেক চমৎকার অভিজ্ঞতা অপেক্ষা করছে। যারা এই গল্প শুনলেন তাদের ধন্যবাদ। আমি আশা করি এই গল্প থেকে আপনারাও কিছু শিক্ষা পাবেন। নমস্কার।